প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় কোলন ক্যান্সার। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম 1971 সালের জুলাই মাসে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1995 সালে রংপুর মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। স্যার, কোলন ক্যান্সারের রোগী যারা রয়েছে সেটির সংখ্যা আগের তুলনায় বাড়ছে না কমছে? বাংলাদেশে বর্তমানে কোলন ক্যান্সারের হার, এটা নিজস্ব স্ট্যাটিস্টিক্স বা ডাটা নেই। আমরা প্র্যাকটিক্যালি চিকিৎসা করতে গিয়ে যারা দেখছি যে আগের চেয়ে এই কোলন ক্যান্সারের হার অনেক বৃদ্ধি পেয়েছে, এবং সেটা যে কোলন ক্যান্সারটা আপনারা জানেন যে কোনো ক্যান্সারই হচ্ছে একটু ওল্ড এজে হয়, বিশেষ করে মোর দ্যান 50 এইজের পরে কোলন ক্যান্সারের রেটটা বাড়ে। কিন্তু এখন আমরা প্র্যাকটিক্যালি চিকিৎসা করতে গিয়ে দেখতেছি যে এই হারটা অনেক কম বয়সেও হচ্ছে, বিশেষ করে 40-র নিচে অনেক বেশি পেশেন্ট পাচ্ছি, এবং এই পেশেন্টগুলোর সংখ্যা অনেক বেশি আগের চেয়ে। এটা অনেক কারণ আছে, সে কারণগুলা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি, যেটা ওয়ার্ল্ডের অন্য অন্য দেশের চাইতে আমাদের দেশে এখন বর্তমানে খুব বেশি। কোলন ক্যান্সারের সচেতনতা বৃদ্ধি করবার জন্য আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করছেন? আমরা মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশে কোলোরেক্টাল যে কয়েকটা ডিপার্টমেন্ট আছে, ঢাকা মেডিকেল কলেজ আছে, সোহরাওয়ার্দী আছে, এই তিনটা জায়গায় বর্তমানে কোলোরেক্টাল ডিপার্টমেন্ট আছে। আমরা কোলোরেক্টাল ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবং বাংলাদেশ সোসাইটি অফ কোলন এবং রেক্টাল সার্জার সোসাইটির আমি মহাসচিব, সেই হিসেবে আমরা বাংলাদেশে আপনাদের মতো মিডিয়ার মাধ্যমে আমরা মানুষকে সচেতন করার জন্য আমরা বিভিন্ন ধরনের সেমিনার, সিম্পোজিয়াম আয়োজন করতেছি, মানুষকে সচেতন করতেছি, পেশেন্টদেরকে বিভিন্ন ধরনের উপদেশ প্রদান করতেছি যে কিভাবে কোলন ক্যান্সার প্রিভেন্ট করা যায়, কিভাবে নিরাময় করা যায়, কিভাবে চিকিৎসা করা যায়, এই ধরনের বিভিন্ন পরামর্শ আমরা দিয়ে থাকি। কোলন ক্যান্সার এটির পেছনে আসলে কোন কোন কারণগুলো বেশি দায়ী? যে কোনো ক্যান্সারই এটা কিছু জেনেটিক্যাল কারণে হয়, আর কিছু এনভায়রনমেন্টাল কারণ। এনভায়রনমেন্টাল কারণটা হচ্ছে এটা মডিফাইয়েবল, আমরা চাইলে মডিফাই করতে পারি, কিন্তু যেটা জেনেটিক এটা আমার কোনো কন্ট্রোল নাই। তো যেটা মডিফাইয়েবল সেটার ভিতরে খাদ্যাভ্যাসের ভিতরে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রেড মিট, ফাস্ট ফুড, বিভিন্ন ধরনের প্রসেসড ফুড, জাঙ্ক ফুড, এই ধরনের ফুড আমরা বলি না খাওয়ার জন্য, কারণ এগুলোর ভিতরে ক্যান্সার তৈরিতে সাহায্য করে, কার্সিনোজেনিক এজেন্ট থাকে, যার কারণে এই কোলন ক্যান্সারের হারটা আমাদের কাছে মনে হচ্ছে যে এই ধরনের খাদ্যাভ্যাসের কারণে কোলন ক্যান্সারের হারটা অনেক বেশি বেড়ে গেছে। আরও কিছু অভ্যাসের কারণে কোলন ক্যান্সার বাড়ে, যেমন সেডেন্টারি ওয়ার্কার, যারা অফিসে বসে কাজ করে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম, ওবেসিটি, অ্যালকোহল, স্মোকিং। মেইন যেটা কারণ আমাদের দেশে বর্তমানে আমরা মনে করতেছি যে খাদ্যের ভিতরে ভেজাল, এই ভেজাল খাবার কারণে হয়তো কোলনে আমাদের এখানে পরিপাকতন্ত্র এখানে অ্যাবজর্পশন হয়, এটাও মনে হয় যে কোলন ক্যান্সারের একটা অন্যতম কারণ। কোলন ক্যান্সারের ক্ষেত্রে পারিবারিক ইতিহাস সেটির প্রভাব কেমন রয়েছে? কোলন ক্যান্সার পারিবারিক পজিটিভ ফ্যামিলি হিস্ট্রির ভিতরে দুই ধরনের। একজন পেশেন্টের ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, বাবা মা ভাই বোন, এদের যদি কোলন ক্যান্সার থাকে তাইলে তার ভাই বোনদের ভিতরে এই কোলন ক্যান্সারের হারটা অনেক বেশি। প্রতি 3 জনের 1 জনের ভিতরে কোলন ক্যান্সারের চান্স আছে। আরেকটা আছে যে জেনেটিক কাজ বা অথবা আমরা বলি যারা সিনড্রোমিক ফ্যামিলিয়াল, এই কোলন ক্যান্সারের হারটা অনেক বেশি। যেমন এটা আমার দুই ধরনের ডিজিজ আছে, যেটা কোলন ক্যান্সারের একটা ফ্যাব বলি, হ্যাঁ, আরও লিন্স সিনড্রোম আছে মেডিকেলের ভাষায় বলি। সেটা যদি থাকে তাইলে তার ফ্যামিলির ভিতরে, তার ভাই বোনদের ভিতরে এই কোলন ক্যান্সারের চান্সটা অনেক বেশি। আচ্ছা, তো সেটা প্রিভেনশন করার জন্য আমাদের কিছু প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রামটা হচ্ছে যে যদি কারো ফ্যামিলির ভিতরে ফ্যাব এই কোলন ক্যান্সার থাকে তাহলে ওই ফ্যামিলির সমস্ত মেম্বারকে, বিশেষ করে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যারা ভাই বোন, এদেরকে একটা স্ক্রিনিং আওতার ভিতরে রাখতে হবে। নির্দিষ্ট টাইম পর পর তাদেরকে স্ক্রিনিংয়ের ভিতরে রাখতে হবে, ফ্যামিলি রেজিস্ট্রির ভিতরে রাখতে হবে, যাতে ওই ফ্যামিলি মেম্বারে কখনো কোলন ক্যান্সার না হয়। কোলন ক্যান্সারের ক্ষেত্রে একজন ব্যক্তি কিভাবে বুঝতে পারবেন যে তিনি কোলন ক্যান্সারে আক্রান্ত হতে পারেন? আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষই আসলে কোলন ক্যান্সার সম্বন্ধে অ্যাওয়ার কম, এবং কোলন ক্যান্সারটা এমন একটা প্রাইভেট পার্ট, মানুষ মলদারের সাথে রক্ত যাওয়া বা এই ধরনের ব্যাপারগুলো মানুষ ডাক্তারদের কাছে সরাসরি আসতে চায় না, এবং আমাদের দেশের শিক্ষার অভাবের কারণে, অসচেতনতার কারণে প্রথমে মানুষ যায় কোয়াকদের কাছে, বা এই পানি পড়া, তারপরে মনে করেন বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক এই ধরনের চিকিৎসার মাধ্যমে মানুষ চিকিৎসা করার চেষ্টা করে। তো কোলন ক্যান্সারের মেইন যে সিমটম 3টা, আপনি যদি
রেড অ্যালার্ম আমরা মনে করি যে এক নম্বর হলো পাররেক্টাল ব্লিডিং, যেটাকে বলে মলের সাথে রক্ত যাওয়া। এবং এই রক্তটা আবার ভাগ আছে, যদি খুব ফ্রেশ ব্লাড যায় আমরা অতটা অ্যালার্ম মনে করি না, ফ্রেশ ব্লাড পাইলসের কারণেও যেতে পারে, আরও কিছু কারণে যেতে পারে, কিন্তু ব্লাডটা যদি অল্টার্ড ব্লাড হয়, মানে ব্লাডটা কালো হয় অথবা ব্লাডের সাথে মিক্সড থাকে, এই ব্লাডটা গেলে তখন আমরা অ্যালার্মিং মনে করি, এটা মনে করি কোন ক্যান্সারের লক্ষণ। সেকেন্ড যে কজটা সেটা বলছিলাম অল্টারেশন বাউল হ্যাবিট, মানে বাউল হ্যাবিটের প্যাটার্নটা অল্টার্ড হবে। অল্টার্ড বলতে ইন দি ফর্ম অফ সংখ্যা, নাম্বার, যে সকালে হয়তো সে একবার বাথরুমে যেত বা সন্ধ্যার সময় যেত, অথবা দিনে একবার যেত, এইটা দিনে 3বার 4বার ইভেন 5বারও হতে পারে, এই একটা প্যাটার্ন হইতে পারে। আরেকটা হইতে পারে যে দেখা গেল ক্রনিক ডায়রিয়া অথবা ক্রনিক কনস্টিপেশন, এই একটা ফর্মে বাউল হ্যাবিট অল্টার হইতে পারে। আরেকটা হইতে পারে যে বাউলের হ্যাবিটের সাথে যে মানে সেন্স অফ ইনকমপ্লিট ডেফিকেশন, মানে কি বাউলটা তার মনে হবে, পেশেন্টের মনে হবে যে আমার বাথরুম হবে, সে টয়লেটে গেল কিন্তু বাথরুম হলো না, সে ব্যাক করে চলে আসলো। এই 3টা সাইন যদি থাকে তাহলে খুবই অ্যালার্মিং, সেক্ষেত্রে আমরা সাসপেক্ট করি যে মেবি এ কোলন ক্যান্সার। হিস্ট্রি আসলে কতদিনের থাকতে হয়? লং টাইম হিস্ট্রি থাকে, যদি মনে করেন 5-7 দিন যদি থাকে, এটা নর্মাল ডায়রিয়া বা আপনার মনে করেন কনস্টিপেশনের জন্য থাকতে পারে। কিন্তু যদি মোর দ্যান 1 মান্থ থাকে তাইলে আমরা মনে করি যে লং হিস্ট্রি থাকলে সেক্ষেত্রে চান্স অফ কোলন ক্যান্সার ইজ মোর। বয়সের একটি কথা বলছিলেন, সেক্ষেত্রে কোন বয়সকে আসলে কোলন ক্যান্সারের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ ধরা হয়? ইউজুয়ালি মোর দ্যান 50 ইয়ার্সটাই আমরা বলি যে কোলন ক্যান্সারের চান্সটা বেশি। যে কোনো ক্যান্সারই একটু ওল্ডার এজে হয়, তো কোলন ক্যান্সারের ক্ষেত্রে আমরা কাট অফ ভ্যালু মনে করি যে 50 ইয়ার্স। তো 50 ইয়ার্সের বেশি যদি বেশি ইয়ারই এইটা হয়, কিন্তু 50-র আগে হবে না এমন কোনো কথা নেই। ইভেন 10 ইয়ার্স 12 ইয়ার্সও কোলন ক্যান্সার হতে পারে, তবে এটা আনইউজুয়াল। 50-র উপরে বয়সে মোর দ্যান 90% ক্ষেত্রে কোলন ক্যান্সার হয়। হ্যাঁ, এবং এইটার বলা হয় যে মেইলের ক্ষেত্রে 68 ইয়ার্স, এটা আমাদের দেশের স্টাডি না, এটা ওয়ার্ল্ড ডেভেলপ কান্ট্রিতে 68 ইয়ার্স মিন এজ। হ্যাঁ, ফিমেলের ক্ষেত্রে 72 ইয়ার্স। সেক্ষেত্রে আসলে কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং পরীক্ষা নিরীক্ষার বিষয়গুলো কি কি রয়েছে? কোলন ক্যান্সারের যেহেতু এটা বাহির থেকে বোঝা যায় না, এটা ভিতরের একটা সিমটম, সেক্ষেত্রে আমাদেরকে যদি পেশেন্টের এরকম হিস্ট্রি থাকে, পাররেক্টাল ব্লিডিং মানে মল থেকে সাথে ব্লাড যাচ্ছে বা বাউল হ্যাবিটের অল্টারেশন হচ্ছে, সেক্ষেত্রে তারা যে কোনো একজন কোলোরেক্টাল সার্জনের কাছে যাবেন এবং কোলোরেক্টাল সার্জন তার হিস্ট্রি শুনে তখন সে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করবেন। কারণ কোলন ক্যান্সার ডায়াগনোসিসের জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এবং গোল্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা হচ্ছে কোলোনোস্কোপি। কোলোনোস্কোপি পরীক্ষাটা একটু ইনভেসিভ পরীক্ষা, এটা চাইলেই যে কোনো পেশেন্ট যে কোনো মুহূর্তে করতে পারে না। আপনি মনে করেন যে আল্ট্রাসাউন্ড করবেন, যে কোনো ডায়াগনোসিস সেন্টারে গেলেন আল্ট্রাসাউন্ড করাই নিলেন, কিন্তু এটা এই ধরনের পরীক্ষা না, এটা একটু কঠিন পরীক্ষা, এটা অজ্ঞানের মাধ্যমে করতে হয়, গাট প্রিপারেশনের ব্যাপার আছে। এই জন্য চিকিৎসকই আপনাকে মনে করবে কখন কোলোনোস্কোপি করা দরকার। পাররেক্টাল ব্লিডিং হইলেই কোলোনোস্কোপি করতে হয়, নট নেসেসারি। চিকিৎসক যদি মনে করে যে ইট মে বি কোলন ক্যান্সার, তখন সে কোলোনোস্কোপি অ্যাডভাইস করবে এবং কোলোনোস্কোপি অ্যাডভাইস করার পরে কোলোনোস্কোপি করলে পুরো কোলনের একদম রেকটাম থেকে শুরু করে পুরো হোল কোলোনোস্কোপির মাধ্যমে দেখা সম্ভব। একদম মনিটরে দেখা যাবে যে তার কোথাও কোনো প্যাথোলজি আছে কিনা, কোনো টিউমার আছে কিনা, কোনো আলসার আছে কিনা। যদি ওই ধরনের কিছু থাকে, সার্জন তখন ওখান থেকে বায়োপসি নিয়ে পরীক্ষা করলে আপনার ডায়াগনোসিস হয়ে যাবে। কোলন ক্যান্সারের ক্ষেত্রে আসলে শনাক্ত হলো যে তার কোলন ক্যান্সার হয়েছে, পরবর্তীতে আসলে সেই কাউন্সিলিংটি কিভাবে করেন এবং চিকিৎসা পদ্ধতি কিভাবে শুরু করছেন আপনারা? বায়োপসির মাধ্যমে তাকে ডায়াগনোসিস হলো কোলন ক্যান্সার। এখন কোলন ক্যান্সার চিকিৎসাটা মানে স্ট্রেট ফরওয়ার্ড না, এটা ডিপেন্ডস করে যে কোলন ক্যান্সার স্টেজটা কোন স্টেজে আছে। এই স্টেজ ডায়াগনোসিসের জন্য নির্ধারণের জন্য আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। নর্মাল কিছু রুটিন পরীক্ষা আছে, যেমন আপনার ব্লাডের কী অবস্থা, আপনার রক্তের হিমোগ্লোবিন পরিমাণ ঠিক আছে কিনা, আপনি অপারেশনের জন্য ফিট আছেন কিনা, সেই পরীক্ষা তো করবেন। কিন্তু কোন স্টেজে পেশেন্টটা আপনি আছেন সেটার জন্য আমরা প্রথমে যে ইনভেস্টিগেশন করি সেটা হচ্ছে সিটি স্ক্যান অফ দি হোল অ্যাবডোমেন অ্যান্ড চেস্ট। মানে হচ্ছে কোলন ক্যান্সার মেনলি ছড়ায় লিভারে, সেই লিভারের যে যদি ছড়ায় সেটা আমরা সিটি স্ক্যান অ্যাবডোমেন করলে বুঝতে পারবো, এবং চেস্টে মানে বুকে লাংসে যায় সেই জন্য আমরা লাংসের সিটি স্ক্যান করে বুঝতে পারবো যেখানে ছড়াইছে কিনা। যদি দেখা যায় যে সিটি স্ক্যানে কোনো লিভার এবং লাংসে ছড়ায় না, তাহলে বোঝা যাবে এটা আর্লি স্টেজ আছে আর কি। আচ্ছা, আর্লি স্টেজে থাকলে সেটাকে প্রাথমিক চিকিৎসা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড হলো সার্জারি, সারা ওয়ার্ল্ডে, আমাদের দেশেও। এবং সার্জারিটা অনেকভাবে হয়। আমাদের দেশে যেটা এখন প্র্যাকটিস আছে, যেটা আমরা আগে করতাম যে পেট কেটে সার্জারি করতাম, এখন পেট কেটে ছাড়াও ল্যাপারোস্কোপির মাধ্যমে সার্জারি হয়। আচ্ছা, এই দুইভাবে আমরা অপারেশন করি। অপারেশন করার পরে অনেকের একটা ভয় থাকে যে কোলন ক্যান্সার হওয়া মানেই বোধহয় বাইপাস করা। ইউজুয়ালি কোলন ক্যান্সারের অপারেশনের পরে ইউজুয়ালি বাইপাস লাগে না। আমরা অপারেশন করবে, অপারেশন করার পরে যে টিউমারটা আমরা রিমুভ করবে সেই টিউমারটাকে আবার নতুন মাংস পরীক্ষা করাবো, ওটার উপর ভিত্তি করে স্টেজ নির্ধারণ হবে। আচ্ছা,
সেই স্টেজের ভিত্তি করে তাকে পরবর্তীতে যদি আর্লি স্টেজে থাকে তাইলে সাধারণত এই সার্জারি এনাফ, আর কোনো চিকিৎসা লাগে না। আর যদি এটা অ্যাডভান্স স্টেজে থাকে তাহলে কেমোথেরাপি দিতে হয়। তো এটা হলো আর্লি স্টেজের। আর যদি আপনার সিটি স্ক্যান এমআরআইতে বোঝা যায় যে এটা লিভারে অথবা অন্য কোথাও সরাই গেছে, তাইলে আমরা প্রথমে সার্জারি ইউজুয়ালি করি না, তাকে আমরা কেমোথেরাপি দিয়ে তার রোগটাকে নিয়ন্ত্রণ করে পরবর্তীতে আমরা সার্জারি করি, এবং এক্ষেত্রে আউটকাম অনেক ভালো পাওয়া যায়। সেক্ষেত্রে আসলে সময় চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে কেমন গুরুত্বপূর্ণ? সময়টা তো আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো ক্যান্সারই আর্লি স্টেজে ডায়াগনোস হলে চিকিৎসা করলে সেটা সম্পূর্ণ নিরাময় হয়। আগে মানুষের ধারণা ছিল কোলন ক্যান্সার মানে যে কোনো ক্যান্সার মানেই তো শেষ, আর চিকিৎসা করে কিছু হবে না। কিন্তু আমাদের অভিজ্ঞতা দেখা যায় আমরা 15 বছর 20 বছর আগে কোলন ক্যান্সারে অপারেশন করছি, সেই পেশেন্ট দিব্যি ভালো আছে, অন্য সমস্যা নিয়ে আমাদের কাছে আসে, ক্যান্সার সংক্রান্ত কোনো সমস্যা না। অতএব এটা ডিপেন্ড করে যে আপনার ডায়াগনোসিসটা যদি খুব আর্লি হয় এবং অপারেশন এবং প্রপার ট্রিটমেন্ট যদি হয়, প্রপার ট্রিটমেন্ট বলতে অপারেশনের পরে প্রপার স্টেজিং, তারপরে কেমোথেরাপি, তাহলে পেশেন্ট সম্পূর্ণ ভালো হয়ে যায়। কোলন ক্যান্সার এখন আর সেই রকম ডিজিজ না যে কোলন ক্যান্সার মানেই আমার মৃত্যু, তা কিন্তু না। কিন্তু এই জন্য আপনাকে প্রপার টাইমে আসতে হবে, এবং আমাদের সার্জন হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে যে পেশেন্টকে এবং পেশেন্ট পার্টিকে কাউন্সিলিং, যেটা আপনি বললেন কিছুক্ষণ আগে, যে কাউন্সিলিং আমরা আসলে আমাদের যেটা মেইন সমস্যা, আমরা ডাক্তার হিসেবে আমাদেরকে স্বীকার করতে দোষ নাই, আমরা পেশেন্টের সাথে অতটা বেশি কাউন্সিলিং করি না, রুগীদের বুঝাই না যে কি সমস্যা, এরপরে কি করতে হবে, অপারেশনের পরে শুধু চিকিৎসা বলতে শুধু অপারেশনই না, অপারেশনের পরে তাকে কেমোথেরাপি নিতে হবে, এরপর তাকে নির্দিষ্ট টাইম পর পর ফলো আপে থাকতে হবে। এটা আমরা হয়তো ব্যস্ততার কারণে হোক বা অত প্রপারলি রুগীকে বুঝাই না, যখন অনেক সময় রুগীরা মিস হয়, তারা মনে করে অপারেশন শেষ, চিকিৎসাও শেষ, কিন্তু ব্যাপারটা কিন্তু তা না। ক্যান্সার চিকিৎসা কিন্তু এরকম না, এটা লাইফ লং আপনাকে ফলো আপে থাকতে হবে। তো সেইটা আমরা রোগীকে আমরা ভালো করে বুঝিয়ে দেওয়া, আমি মনে করি চিকিৎসক হিসেবে সকলের দায়িত্ব। সেই ফলো আপটি আসলে কেমন হবে কোলন ক্যান্সারের ক্ষেত্রে? যে কোনো ক্যান্সারের পরে, বিশেষ করে কোলন ক্যান্সারের পরে প্রথম 2 বছরে এই রোগটা আবার নতুন করে ফিরে আসতে পারে, এটাকে আমি বলি রিকারেন্স বলি। মেইনলি 2 থেকে 5 বছরের মধ্যেই মেইনলি রোগটা ফেরত আসে, সেই জন্য প্রথম 2 বছর আমরা প্রতি 3 মাস পর পর রোগীকে ফলো আপে আসতে বলি। আচ্ছা, প্রথম 3 মাস পরে যদি সে 2 বছর সে ভালো থাকে, এই সময়ের মধ্যে কোনো সমস্যা না থাকে, তারপর আমরা 6 মাস পর পর আসতে বলি, 6 মাস পর পর পরবর্তী 3 বছর, এই টোটাল 5 বছর। 5 বছর পরে প্রতি বছর একবার করে লাইফ লং সে ফলো আপে থাকবে, এবং এই ফলো আপের সময় আমরা প্রথম 3 মাসের জন্য কিছু রুটিন পরীক্ষা করবো, এবং 6 মাস পর পর আমরা আরো কিছু পরীক্ষা করব, আর 1 বছর পর আমরা একটা কোলোনোস্কোপি করব এবং সিটি স্ক্যান করবো। যদি কোনো কিছু না থাকে, এটা সে প্রতি বছরে আমাদের সাথে ফলো আপে থাকবে। নিশ্চয়ই কোলন ক্যান্সারের বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আরো জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কোলন ক্যান্সার নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। সবসময় বলাই হয়ে থাকে আপনি আপনার শরীরের ইন্টারনাল অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে সেগুলো যদি ভালো রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে একটি হেলদি ডায়েটারি গাইডলাইন মেনে চলতে হবে। একটি অঙ্গকে ভালো রাখার জন্য বেশ কিছু খাবারের বা ডায়েটারি মডিফিকেশন আমরা বলে থাকি। তো সেই ক্ষেত্রে কোলন ভালো রাখার জন্য সবার প্রথমে যদি বলতে হয়, প্রচুর পরিমাণে পানি এবং পানি সমৃদ্ধ ফলমূল শাকসবজি গ্রহণ করতে হবে। কেননা কোলন ভালো রাখার জন্য পানি বা জলীয় খাবারের কিন্তু কোনো বিকল্প নেই। সেই জন্য প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি পান করতে হবে। বিভিন্ন ধরনের ফলমূল শাকসবজি, বিশেষ করে সিজনাল ফলমূল শাকসবজি যেগুলো আছে সেগুলোতে কিন্তু পানির পরিমাণ খুব ভালো পরিমাণে থাকে। সেটি শীতকাল হোক বা গ্রীষ্মকাল, যখনই হোক না কেন আপনি চেষ্টা করবেন পানি সমৃদ্ধ ফলমূল শাকসবজি রাখার জন্য। প্রতিদিন যদি একটি করে কচি ডাবের পানি পান করতে পারেন, সেটিও কিন্তু আপনার শরীরে পানির চাহিদা পূরণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর পরবর্তীতে বলবো যে সবসময় আসলে প্রচুর পরিমাণে পানি জাতীয় খাবার গ্রহণ করার পাশাপাশি আপনার খাদ্য তালিকায় ফলমূল শাকসবজি থেকে যেমন আপনি পানি পেয়ে যাচ্ছেন, পাশাপাশি আপনার কোলন ভালো রাখার জন্য অন্যান্য পুষ্টি উপাদানের চাহিদা পূরণ করতেও কিন্তু এটি সাহায্য করে থাকে। সেজন্য কোলনকে ভালো রাখতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে, প্রচুর পরিমাণে ফলমূল শাকসবজি বা এই জাতীয় খাবার থেকে তৈরি করা বিভিন্ন খাবার অপশনগুলো রাখতে হবে। সকালে ব্রেকফাস্টে অবশ্যই একটি সবজির আইটেম রাখার চেষ্টা করবেন। মধ্য সকালে যখন খাবার গ্রহণ করবেন তখন একটি মিষ্টি ফল রাখলেন, আবার দুপুরে খাবারে শাকের একটি আইটেম রাখলেন, সবজির একটি আইটেম রাখলেন, বিকেলবেলায় যে কোনো একটি ফল বা টক ফল আপনি গ্রহণ করে ফেলতে পারেন। রাতের খাবার হিসেবেও রাতের খাবারের সাথে আপনি রাখার চেষ্টা করবেন যে কোনো সবজির একটি আইটেম। তাহলে দেখা যাবে যে আপনার কোলন হেলদি রাখতে সেটি সাহায্য করবে।
কোন খাবারগুলো এড়িয়ে চলতে হবে, অতিরিক্ত প্রসেসড ফুড বা প্রক্রিয়াজাতকৃত খাবার যেগুলো আছে, যেমন আমরা সবসময় বলে থাকি যে রিফাইন্ড আটা যেগুলো আছে সেগুলো এড়িয়ে চলতে হবে। আবার অতিরিক্ত সাদা আটা থেকে তৈরি করা খাবার বা খাবার সামগ্রী যেগুলো আছে সেগুলো এড়িয়ে চলতে হবে। পাউরুটি, পাস্তা, সাদা আটা থেকে তৈরি করা খাবার সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, না হলে এটি কিন্তু আপনার কোলনকে হুমকির মুখে ফেলে দিবে। অতিরিক্ত চা কফি পান করার অভ্যাস অনেকের ক্ষেত্রেই থাকে, তো তাদের ক্ষেত্রে আমি বলবো যদি আপনি আপনার কোলনকে ভালো রাখতে চান তাহলে কিছুটা হলেও লিমিটেড করে দিতে হবে অতিরিক্ত চা কফি পান করাকে। তার পরবর্তীতে লাল মাংস আমাদের দেহের বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানের ঘাটতি পূরণ করতে সাহায্য করে, কিন্তু এই লাল মাংস অতিরিক্ত গ্রহণ করলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে যে সেটি কিন্তু আপনার কোলনকে হুমকির সম্মুখীন করে দেয় বা কোলনের বিভিন্ন রোগের আশঙ্কাকে বাড়িয়ে দেয়। সেজন্য অবশ্যই আপনি যদি আপনার কোলনকে ভালো রাখতে চান আপনাকে এই লাল মাংসের অতিরিক্ত গ্রহণ এড়িয়ে চলতে হবে। চেষ্টা করবেন মাসে 1 থেকে 2 বার এই লাল মাংস গ্রহণ করার জন্য। আর অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে, বাহিরে ডুবো তেলে ভাজা খাবার আর সিম্পল সুগার বা যেগুলো আছে দেখা যায় সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস বা পেস্ট্রি, কেক, পাউরুটি এগুলো খেতে আমরা অনেকেই পছন্দ করি, এগুলোও কিন্তু এড়িয়ে চলতে হবে, কেননা এই সিম্পল সুগার যেগুলো আছে সেগুলো কোলনের রোগের ঝুঁকিকে বাড়িয়ে দিয়ে থাকে। সেজন্য আপনাকে অবশ্যই আমি যেটি মেনশন করে দিলাম যেই খাবারগুলোর কথা, সেই খাবারগুলোকে অবশ্যই গাইডলাইন হিসাবে মেনে নিয়ে সেই অনুযায়ী চলতে হবে, তাহলে কিন্তু খুব সহজেই আপনি আপনার কোলনকে ভালো রাখতে পারবেন। শুধু কোলন না, আপনি আপনার দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে ভালো রাখতে চাইলেও এই টিপসগুলো কিন্তু মেনে চলতে পারেন, তাহলে দেখা যাবে কোলনের পাশাপাশি দেহের ইন্টারনাল বিভিন্ন অর্গান ভালো রাখতে এগুলো সাহায্য করবে। কোলন ক্যান্সার প্রতিরোধে কি কি করণীয়? কোলন ক্যান্সার প্রতিরোধে আমরা যেটা বলি পেশেন্টদেরকে, যেটা বললাম খাদ্য অভ্যাসের ভিতরে রেড মিটটা অ্যাভয়েড করতে পারলে ভালো। আচ্ছা, তারপরে ফাস্ট ফুড জাতীয় খাবার, জাঙ্ক ফুড, প্রসেসড ফুড এগুলা কম খাবে। আর যেটা বেশি সেটা হচ্ছে ডায়েটারি খাবার বেশি খাবে, ডায়েট কন্টেনিং মানে যেসব ফাইবার কন্টেনিং ডায়েট, যেসব খাবারের ভিতরে শাকসবজি, ফ্রেশ ফ্রুট, ভেজিটেবলস এগুলা বেশি খাবে, পানির পরিমাণ বেশি খাবে এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াবে, রেগুলার এক্সারসাইজে থাকবে। এবং কিছু খাবার আছে যেগুলা মানে বিশেষ করে যেগুলো বদ অভ্যাস বলতে স্মোকিং, অ্যালকোহল এগুলা পারলে অ্যাভয়েড করতে হবে। এবং এখন নতুন স্টাডিতে দেখা যাচ্ছে যে কিছু যেমন ভিটামিন ডি লেভেল যদি অপটিমাইজ মানে অ্যাপ্রোপ্রিয়েট লেভেলে থাকে তাহলে কোলন ক্যান্সার কম হয়। এবং নতুন স্টাডিতে আছে যে ব্ল্যাক কফি যদি 5 কাপ ডেইলি কেউ খায় তাহলে এটা একটা কোলন ক্যান্সার প্রোটেক্ট হিসেবে কাজ করে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কোলন ক্যান্সার নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। যক্ষা বেশিরভাগ ক্ষেত্রে ফুসফুসের রোগ এবং শ্বাসনালীকেই ইনভলভ করে বেশি, কিন্তু কিছু ক্ষেত্রে এই যক্ষার জীবাণু রক্ত দিয়ে মস্তিষ্কেও চলে যেতে পারে। মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের অন্যান্য যেসব জায়গা আছে যেমন স্পাইনাল কর্ড, নার্ভাস সিস্টেম এগুলোতেও যক্ষা রোগ ছড়িয়ে পড়তে পারে। মূলত ফুসফুসে যক্ষার পরে যে মস্তিষ্কে ছড়াবে তা কিন্তু না, অনেক সময় যক্ষা রোগ ফুসফুসে না হয়ে প্রথমেই মস্তিষ্কে গিয়ে বাসা বাঁধতে পারে এবং অনেক পরে রোগীর জ্বর আসা, অজ্ঞান হয়ে যাওয়া এগুলোর মধ্যে দিয়ে প্রকাশ পেতে পারে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntbbt.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।